হ্যালো, এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর বাংলা বইয়ের একটি গল্প আলোচনা করব, যে গল্পটির নাম হচ্ছে নদীর বিদ্রোহ। এই নদীর বিদ্রোহ গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের এক অসাধারণ লেখক, অসাধারণ কবি, যার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো তার জন্ম 1908-এ, মৃত্যু 1956-তে। জন্ম সাঁওতাল পরগনার দুমকায়, আদিনিবাস বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে। তো বেশি সময় নেব না ভাই, অতি অল্প সময়ে লাইন বাই লাইন বিষয়বস্তু ছেড়ে দেব, একটু সঙ্গে থেকো। 4:45-এ প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়া দিয়া নদের চাঁদে নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে নাকি বলো। নতুন সহকারী বলল, আজ্ঞে না, আর বৃষ্টি হবে না। তো এখানে বলি, নদের চাঁদ নামে যে ব্যক্তিটি আছে আমাদের গল্পে, সে হচ্ছে একজন রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মচারী, অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টে সে একজন চাকরিজীবী, চাকরি করে। তো গত 5 দিন ধরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে তীব্র বেগে গত 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আজকে বিকেলবেলা বৃষ্টিটি একটু থেমেছে, ওই জন্য নদের চাঁদ এবার যাবার জন্য রেডি হচ্ছে। কোথায় যাবার জন্য রেডি হচ্ছে বলি, সেটা বলি। নদের চাঁদ গত 2 বছর ধরে সে জায়গাতে চাকরি করছে, সে জায়গাতে তার পোস্টিং। তো সেই পোস্টিং এর জায়গা থেকে 2 কিলোমিটার দূর একটি নদী আছে, যে নদীটির নাম হচ্ছে বন্দি নদী। তো সে গত 2 বছর ধরে নিয়ম মোতাবেক রুটিন করে প্রতিদিন সেই নদীটিকে দেখতে যায়, সে বন্দি নদীটিকে দেখতে যায় এবং বন্দি নদীটির প্রেমে পড়ে যায়। তো যেহেতু গত 5 দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তো নদের চাঁদের আর সেই নদীটিকে দেখতে যাওয়া হয়নি। তো নদের চাঁদের মনটা আর মানছে না, মনটা আর থামছে না, কারণ সে নদীটিকে 5 দিন ধরে দেখতে পায়নি। নদের চাঁদ ভাবছে, কখন যাব সেই নদীটিকে দেখব, কিভাবে যাব সেই নদীটিকে দেখব। তাই সে লাইন ধরে, যেহেতু একটু বৃষ্টিটা থেমেছে, নদের চাঁদ লাইন ধরে সেই বন্দি নদীটির কাছে আবারও যেতে শুরু করলো এবং সে হাঁটতে শুরু করলো। এবার বলি, নদের চাঁদের যে গ্রামে জন্ম, সে গ্রামেও একটি ছোট্ট একটি নদী আছে। তো আসলে তার জন্ম নদীর ধারে, বড় হয়েছে নদীর ধারে। হ্যাঁ, তো সে গ্রামের নদীটি যদিও বা এই বন্দি নদীটির মধ্যে এতটা সুন্দর ছিল না, কিন্তু তবুও তো তার জন্ম নদীর ধারে। সে নদীটি কোনো এক সময়, সে গ্রামের নদীটি কোনো এক সময় অনাবৃষ্টির কারণে শুকিয়ে গিয়েছিল। তো নদের চাঁদের খুব কষ্ট হয়েছিল। তো এবার সে যেখানে চাকরি পেয়েছে, যেখানে তার পোস্টিং, সেখানে 2 কিলোমিটার দূরেই একটি বন্দি নদী আছে, যে নদীটি খুবই সুন্দর, অসাধারণ একটি নদী। তো সেই নদীটির প্রেমে পড়ে গেছে নদের চাঁদ, মায়ে পড়ে গেছে নদের চাঁদ, প্রতিদিন দেখতে যায়। যেহেতু 5 দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি, তো নদের চাঁদে যাওয়া হয়নি সেই নদীটিকে দেখতে। এবার যেহেতু বৃষ্টিটা থেমেছে, নদের চাঁদ যেতে শুরু করলো সেই বন্দি নদীটির কাজ, বন্দি নদীটিকে দেখতে। তো সেই নদীটিকে দেখার জন্য সে বেরিয়ে গেল। তো নদীটির কাজ গিয়ে দেখছে, এক অসাধারণ আকার ধারণ করেছে সেই নদীটি, যেন ফুলে ফেপে একজন তীব্র আকার ধারণ করেছে সে নদীটি। নদীটিকে এর আগে কি রূপে দেখেছে, এখন যেন ভয়ঙ্কর একটি রূপ সেই বন্দি নদীটি ধারণ করেছে। যেহেতু 5 দিন ধরে যাবৎ বৃষ্টি হচ্ছে ভাই, নদী কি আর ঠিক থাকবে? আমার গ্রামে যদি একটি নদী থাকে আর টানা 5 দিন ধরে মুষলধারায় বৃষ্টি হয়, সে নদীটি কি ঠিক থাকবে? না, ফুলে ফুঁপে উঠবে, বিশাল আকার ধারণ করবে। তো ঠিক তাই, সেই নদীটি চারিদিকে জল এসে নদীটি বিশাল আকার ধারণ করে যে ফুলে ফুঁপে উঠেছে। তো সেই নদীটিকে দেখে নদের চাঁদের যেন একটু আলাদাই অনুভব হতে লাগিল, এবং নদের চাঁদ যেই ব্রিজে বসে নদীটিকে দেখতো, আজও সেই জায়গাতে, সেই ব্রিজেই বসে নদের চাঁদ সেই নদীটিকে দেখছে, এবং যেন মনে হচ্ছে হাত বাড়ালেই নদীর জলগুলোকে স্পর্শ করা যাবে। তো নদের চাঁদের পকেটে একটি চিঠি ছিল। ছেলে মানুষই মন তো, নদীর সাথে খেলে এসেছে গত 2 বছর ধরে, এবারও সামলাতে পারলো না তার সেই লোভটা খেলার। তো চিঠিটা বার করে নদীতে ফেলে দিল, যেন নিমিষের মধ্যে চিঠিটাকে লুকাইয়া ফেলে দিল নদীখানা। তো এবার এই যে গত 5 দিন ধরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তো এই 5 দিনে সে বসে বসে তার স্ত্রীকে একটা বিরহ বেদনাপূর্ণ একটি চিঠি লিখেছে। যেহেতু তার স্ত্রীকে তো চিঠি দিতে হবে, তখনকার সময় টেলিফোন ফোন ছিল না ভাই, চিঠি ছিল, ঠিক আছে। তো তার স্ত্রীকে একটা বিরহ বেদনাপূর্ণ একটি চিঠি লিখেছে। তো সেই চিঠিখানা স্ত্রীকে দেওয়া হয়নি, তার পকেটেই ছিল। সেই 5 পৃষ্ঠা ব্যাপী চিঠিটাও নদীতে আস্তে আস্তে ফেলে দিয়ে চিঠিগুলোকে হারিয়ে দিল।
এবং তারপরে দেখো ক্রমে ক্রমে দিন, এবার সে যখন বসে আছে আবারও যেন বৃষ্টিটা শুরু হয়ে গেল। মানে বৃষ্টিটা একটু, আমি আগেই বলেছি যে বৃষ্টিটা একটু থেমেছিল, যেন বৃষ্টিটা গত 3 ঘন্টা ধরে থেমে আরো তীব্র আকারে মেঘ হয়ে আরো তীব্র আকারে বর্ষণ করতে শুরু করলো এবং বৃষ্টিটা আরো তীব্র আকার ধারণ করে বর্ষণ করতে শুরু করলো এবং নদের চাঁদ ব্রিজে বসে বসেই ভিজতে লাগলো। ভিজতে ভিজতে তার যে কখন ঘোর ধরে গেছে, ঘুম চলে এসেছে, সে নিজেও জানে না। তো পাশ দিয়ে একটি মালগাড়ি ট্রেনের আওয়াজে তার ঘুমটা আকস্মিক ভাবে ভেঙে যায় এবং সে ঘুম ভেঙে দেখছে যে বৃষ্টির যে একটা ছমছম একটা শব্দ এবং নদীর যে জল যাওয়া একটা শব্দ, সেইগুলো মিক্সড হয়ে একটা এমন ভয়ঙ্কর একটা শব্দ হচ্ছে, সেই শব্দটা শুনে নদের চাঁদের আর ছেলে মানুষই মন আর নেই। এবার তাকে একটু ভয় লাগিতে শুরু করলো। হ্যাঁ, তো নদের চাঁদ বড় ভয় করিতে লাগিল। নদের চাঁদের হঠাৎ তাহার মনে হইয়াছে রসে খুবই উন্মত্ত এই নদীর আত্মনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চন্ত এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয়নি। এবার নদের চাঁদ ভাবছে, আমি যে ব্রিজটিকে বসে নদীটিকে দেখছি, এতক্ষণ বসে থাকা আমার এই নদীটির কাছে উচিত হয়নি। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা কঙ্করের গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতেছে পারে তাহাকে বিশ্বাস নাই। এই যে ব্রিজটা ইট সুরকি পাথর দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু নদীটি যেভাবে খেপে গিয়েছে মনে হয় না যে ব্রিজটাকে ঠিকঠাক ভাবে সে আস্ত রাখবে। এই নদীটিকে আর বিশ্বাস নাই, যে কোনো সময় ব্রিজটাকে ভেঙে দিতে পারে। অন্ধকারের অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। এবার যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে, তার ঘুমও ভেঙে গেছে, ঘোরও ছেড়ে গেছে, এবার তাকে ভয় লাগছে। এবার সে কোথায়? তার বাড়ির দিকে রওনা হলো, তার রুমের দিকে রওনা হলো। অন্ধকারে আস্তে আস্তে লাইন ধরে নদের চাঁদ তার রুমের সোজা হাঁটতে লাগিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিছে। এই যে এই গল্পটির নাম নদীর বিদ্রোহ। তো এবার এই যে নদীর বিদ্রোহের কারণটা নদের চাঁদ বুঝতে পারছে। তার যে মায়ার নদী, তার যে প্রেমের নদী, তার যে ভালোবাসার নদী কেন বিদ্রোহ চারণ করছে নদের চাঁদ এবার বুঝতে পারছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লুকাইয়া দুপাশে মানুষের হাত গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবে পথে করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? এই ব্রিজটাকে, নদীটা এই যে এইভাবে খেপে গিয়েছে, ফুলে ফুপে উঠেছে, মনে হয় এই ব্রিজটাকে ভাঙতে চাইছে এই নদীটি, জলগুলো ভেঙে নিয়ে ব্রিজটাকে চলে যেতে চাইছে। কারণ যতটা জল কাটার কথা ব্রিজ দিয়ে ততটা তো কাটছে না ভাই। হ্যাঁ, তো এই যে ভাঙতে চাইছে, তা কি ভাঙতে পারিবে কি এই নদীর জলে এই ব্রিজটাকে? পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? যদিও বা ব্রিজটাকে ভেঙে দেয়, মানুষ কি রেহাই দিবে? ট্রেন যাওয়া আসা করে ভাই লাইন দিয়ে, আবার মানুষ নতুন করে সৃষ্টি করবে ব্রিজটা, তাই না? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কালে মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। আজ যদি নদীটি ব্রিজটাকে ভেঙেও ফেলে, বাঁধটাকে ভেঙেও ফেলে, মানুষ আবার কাল নতুন করে সেই জায়গায় সৃষ্টি করবে আর একটা ব্রিজ, আর একটা বাঁধ। তারপর এই গভীর শতস্য জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্বতা নদীতে পরিণত হইতে না জানি মোট আর কতদিন লাগিবে। তারপর জানি না নদী আবার সে আগের মতো আমার মায়ার নদী, আমার সোনার নদী, আমার স্নেহের নদী, আমার বন্দি নদী আবার হতে জানি না তার আর কত সময় লাগিবে। বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল। ছোট হোক স্টেশনের দিকে নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টার করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবেসেছে, আজ একটি 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন এসে নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল। যেই নদীটির সে প্রেমে পড়ে গেছিল, যেই নদীটির সেই মায়ায় পড়ে গিয়েছিল, যে নদীটিকে সে দেখতে গেছিল, আজ সে সেই নদীটিকে দেখে আবারও ফিরে আসছিল। কিন্তু এই প্রশ্ন তার মাথায় ঘুরছিল, ঘুরতে ঘুরতে এই প্রশ্নের হয়তো আর জবাব সে পেল না এবং ইতিমধ্যে 7 নম্বর একটি ডাউন প্যাসেঞ্জার মালগাড়ি একটি ট্রেন এসে নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল। ভাই, খুব শর্টের মধ্যে ভিডিওটা ছেড়ে দিলাম। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ।